একটা পালে যদি 100টা নেকড়েও থাকে, তবে একটা সিংহই যথেষ্ট পুরো পালকে আপনার উড়াই দিতে। আজকের দিনটা ইতিহাসে একটা ভিন্ন রকম অধ্যায় তৈরি করেছে, কারণ আজকে এই প্রথমবারের মতন এভাবে ফেস টু ফেস 4 জন একলগে শেষ। খেলাটা কি খেলছে? ইন্দুর বিরাই খেলা ছিল। আসলে এবার কথা রেখেছে। এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশের মানুষ এটি দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পেরেকটা মনে আজকে পড়েই গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই, বাট রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও আসতে পারে। তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল, আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় ঘোল খাওয়াইছে, বুঝতে হবে, বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি। ডক্টর ইউনূস মাস্টারপিস। আমি ধন্যবাদ দিই এই কারণে যে বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে, অনেকের হয়তো পড়ে নাই। ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত 12টা ইউরোপিয়ান টাইম, মানে ফ্রান্স টাইম রাত 12টা। কফিনে শেষ পেরেকটা মনে আজকে পড়েই গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই, বাট রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও আসতে পারে। এবার বলি কেন বলছি। আইএসপিআর এর আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যে 16 জনের যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে। যাই হোক, 15 জনকে নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগাররা মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনূস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার, বিভিন্ন পরিকল্পনা তারা করছিল, তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্বল অমুক তমুক এই নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি, বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি, কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিলেন। যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে, তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক, কোনো এক উপদেষ্টা। যাই হোক, অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেক্কারজনক। তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সহসাই আমাদের সামনে আসবে, আসলে তো দেখাই যাবে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং আলোচনা, সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরা চাউর হয়ে গেল। এখন আর এক্সিটের কি দরকার? যদি আপনারা অপরাধ করে থাকেন, যদি উপদেষ্টারা অপরাধ করে থাকে, তাদের এক্সিট নিয়ে পালানো উচিত, কারণ শেখ হাসিনার মতো সবাইকেই এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে। যাই হোক, যদি করে থাকেন ভাই আপনারা চলে যান, কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না, বাংলাদেশের আইনি ব্যবস্থা আর রেহাই দেবে না। যাই হোক, আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন, আপনারা শেষ। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে। দাবি করা হয় ওয়াকার সাহেব আসলে 2024-এর কোনো অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড ছিলেন না, আর্মিদের তরফ থেকে। আসলে আর্মিদের নিচের যেই জুনিয়র অফিসাররা তারা আর মানছিলেন না। তখন উনি একটি গান গেয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এখনও উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানাহেঁচড়া না করানোর জন্য। তো এখনও কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে? যাদেরকে এতদিন উনি কনফিডেন্স দিয়েছে তোমরা টেনশন করো না আমি আছি, তাদের গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমরা জানতে পেরেছি সেনাপ্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন। কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন, কেন হুমকি দিয়েছেন, সেটাও আমরা জানতে পেরেছি। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনাপ্রধান এবং ওই যে 56 জন জেনারেল, হাতে গোনা 1 2 3 4 5 6 56, এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাখোশ হয়েছে। কোথাকার কোন সুকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়, গুমের বিচার করতে আসে, এত বড় সাহস। কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয়। তো সেই রাগ, সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি ধামকি দিয়েছেন। আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন। আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার, যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে, রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে, যে বিদ্যমান আইন আছে, তার বাইরে আমরা যাব না,
সে যেই হোক, আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এটি বলছে, অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা, প্রচন্ড ক্ষোভ। শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে 15 জনকে গ্রেপ্তার করেছি, এই 15 জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না, আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না। তারা আমাদের হেফাজতে আছে, আমাদের কাছেই থাকবে। তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে, যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে, সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে, আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে। এটা কি শ্বশুরবাড়ি? এটা কি শ্বশুরবাড়ি? আদালত ওই মানে দোষীদের, অপরাধীদের এটা শ্বশুরবাড়ি? এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে, চন্দ্র বিজয় করে এসেছে, যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে, আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে, বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে? এটা কি ফাজলামো শুরু করছেন? আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা, তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল, সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না। তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি। চিফ প্রসিকিউটরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ বিষয়টা এরকম, মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে, তখন হাতাম ধাতাম, রাগ দেখানো, হাই দেখানো, হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বুঝি। কোনো সুযোগ নাই, এগুলোর কোনো সুযোগ নাই। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। কোন আক্কেলে, যদি এটি বলে থাকেন, কোন আক্কেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে, আবার এখানে দিয়ে যাবে? অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তাদের পায়ে ডান্ডা বেরি পরিয়ে, যে অপরাধ তারা করেছে, মাত্রাহীন অপরাধ, এই অপরাধের কোনো মাত্রা নাই, একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারীকে জামাই আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না? আল্লাহ আর বাঁচি না। অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে, পিছনে হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে 2 হাত পিছমোড়া করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে। এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশের মানুষ এটি দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, এরকম মেসাকার যারা করেছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে, অনেকের হয়তো পড়ে নাই। ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত 12টা ইউরোপিয়ান টাইম, মানে ফ্রান্স টাইম রাত 12টা, বাংলাদেশ টাইম ভোর 4টার সময় পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বার্তা দিছে। সেই ভিডিও বার্তার মূল অংশ হইল যে দেশে কু হয়ে যাচ্ছে, আপনারা তাকে প্রতিরোধ করেন এবং যে যেখান থেকে পারেন নাইমা আসেন রাস্তায়। এই ধরনের একটা ভিডিও বার্তা অনেকেই শুনছেন। যারা পিনাকিকে ফলো করেন তারা তো শুনছেন, যারা ফলো করেন না তারাও এটা নিয়ে সমালোচনা হচ্ছে। এটা যখন সে বলছে, তখন বাংলাদেশে ভোর 4টা, কতজন দেখছে সেটাই প্রশ্ন সাপেক্ষ। ভোর 4টার সময় কে ভাই অনলাইনে থাকে? ইউরোপিয়ান টাইম রাত 12টার সময়ই তো অনেকেই থাকে না, কারণ শীত পড়ে গেছে, এখন আর রাত্রেবেলা কেউ অনলাইনে থাকে না। এনিওয়ে, কতজন দেখছে না দেখছে সেটা বড় প্রশ্ন না। এটা নিয়ে কিন্তু এখন তোলপাড়টা কি, যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য সে এইগুলা কাজ করতেছে। পিনাকি ভট্টাচার্য কেন এটা করলো? আসল ঘটনা হয়েছে সেই রাতের বেলায়, মানে শনিবার দিন রাত্রেবেলায়, আপনারা জানেন গুলশান ডিপ্লোম্যাটিক এরিয়াতে 4টা এপিসি অলওয়েজ পাহারায় থাকে, প্লাস এক একটা এপিসিতে 2 প্লাটুন করে আর্মি থাকে। এটা হলো নিরাপত্তার জন্য, এটা হয়ে আসতেছে বহুদিন যাবৎ গুলশান এলাকাতে। তো সেই শনিবার দিন রাতের বেলায় এটা আবার চেঞ্জ হয়, মানে একই এপিসি তো আর সারা জীবনই কাজ করবে না, তারা 3 মাস পরে পরে চেঞ্জ করে। শনিবার দিন রাতের বেলায় চেঞ্জিং ছিল। চেঞ্জ মানে যে এপিসিগুলো আছে এগুলো চলে যাবে ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্ট থেকে নতুন এপিসি বা ফুল স্টাফ আসবে, এবং সেই যে আর্মিগুলো আছে তাদের এই প্লাটুনগুলোও চেঞ্জ হবে। তখন এই যে 2টা গ্রুপের, একটা গ্রুপ যাচ্ছে একটা গ্রুপ আসছে, এরা যখন একত্র হয়েছে তখন এটা বিরাট আকার ধারণ করছে, তাই না? মনে করেন এতগুলো এপিসি এবং এত প্লাটুন আর্মি যখন গুলশান এরিয়াতে থাকে, তখন মানুষের মধ্যে একটা ভয় হয়। এপিসিটা বোধহয় অনেকে চিনেন নাই, ওই এপিসিটা হলো সেই এপিসি যে গোপালগঞ্জে নাহিদ সার্জিদের যে নিয়ে আসছিল উদ্ধার করে, আর্মি পার্সোনাল ক্যারিয়ার বলা হয় এপিসি। তো এগুলো দেখতে অনেকটা ট্যাঙ্কের মতো, আসলে এগুলো ট্যাঙ্ক না। তো এই এপিসিগুলো যখন একত্র হয়েছে, মানে একদল চলে যাবে, একদল নতুন করে ডিউটিতে আসবে, তখন একটা ভয়াবহ অবস্থা গুলশান এলাকায় হয়ে গেছে। ওইখান থেকে কিছু লোকজন পিনাকিদাকে জানাইছে এবং পিনাকিদা সেই স্ট্যাটাসটা দিছে। স্ট্যাটাসটা সেইভাবে দেওয়া কতটুকু ভুল হয়েছে, কতটুকু শুদ্ধ হয়েছে সেটা আলোচনার বাইরে। কিন্তু উনি যেটা করছেন, ঠিক তার 2 ঘন্টা পর, মানে প্যারিস টাইম ইউরোপিয়ান টাইম রাত 2টার সময়, মানে বাংলাদেশের ভোর 6টার সময় উনি এটা ক্ল্যারিফিকেশন দিচ্ছেন। উনি হয়তো তারপর খবর পাইছেন যে আসলে তো এটা অন্য কিছু না, এটা এপিসিগুলো চেঞ্জিং ওভার হচ্ছে। এটাও উনি আবার সাথে সাথে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছেন 2 ঘন্টা পরেই, মানে বাংলাদেশের টাইম সকাল 6টায়।
তার মানে উনি যে কথাগুলো বলছে রাত 4টায় সেগুলো উনি ফিরত নিল একদিকে, যে উনি বুঝাতে চাইলো যে আমরা সাবধান থাকা ভালো, আসলে ঘটনা কিছুই হয় না, ঘটনা হলে এপিসিগুলো চেঞ্জ ওভার হচ্ছে। এখন যারা সমালোচনা করবার তারা তো বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে রে ভাই, যেমনটি ধরেন শাহিদ আলম, আমেরিকার সে বিরানি আলম, উনি যে একটা স্ট্যাটাস দিচ্ছেন, এই স্ট্যাটাসটা একটু আপনারা দেখেন। প্রিয় দেশবাসী, আমার সাদা জাইঙ্গার মধ্যে কিছু একটা নড়াচড়া শুরু হয়েছে, রাস্তায় নেমে আসুন, ওইটাকে ধরতে হইব, ধান্দাবাজ। আপনারাই বলেন এইটাকে কোনো ভদ্র মানুষের স্ট্যাটাস হইতে পারে? আমি কারো সমালোচনা, কারো গিবত গাইবার জন্য এখানে বসি নাই। আমি শুধু ব্যাপারটা ক্লারিফিকেশন করতে যাচ্ছি। যারা পিনাকিদাকে ফলো করেন তারা অনেকে হয়তো ভুল বুঝতেছেন, অনেকে তাদের কথাবার্তা শুনে মনে করতেছেন পিনাকিদের মধ্যে এইগুলোই করে, এইগুলো করেই পয়সা কামায়, আমাদের মাথায় কাঁঠাল ভাঙে আর খায়। এইটার ক্লারিফিকেশন এইভাবেই দেওয়া যায় যে পিনাকিদা যে স্ট্যাটাসটা রাত্র মানে ভোর 4টায় দিছে, সে ভোর 6টায় আবার সেই স্ট্যাটাসটাকে শুদ্ধ করছে। তার মানে সে বুঝতে পারছে যে না, ঘটনা ওইরকম না, কুটু কিছু হচ্ছে না। আরে কুয়ের কথা ভাবলে তো আমাদের দেশে কুটা তো একদম স্বাভাবিক। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কতগুলো কু হয়েছিল, 19টা কু হয়েছিল, এবং এরপরেও টুকটাক কুয়ের আভাস আমরা শুনছি। এবং আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে মানে আর্মি ভার্সেস সরকার ভার্সেস সেই আইসিটির মামলা, এগুলো নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তো বাংলাদেশে এখন চলতেছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, প্রতিটা মানুষের টেনশনে আছে কখন কি হবে। ওই অবস্থায় পিনাকিদের দেওয়ার পরে এটা কিন্তু ওইখানেই ধামাচাপা পড়ে গেছে, কারণ ভোর 6টার সময় যখন স্ট্যাটাস দিয়েছে তাতে ক্লিয়ার করে ফেলাইছে। দেশের প্রতিটা ক্লান্তি লগ্নেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বা তার পরামর্শে দেশের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে গত 5ই আগস্টের পর থেকে। আজকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য সকল মিডিয়া জুড়ে কম্পন ছুটে চলছে। কেন কম্পন ছুটে চলছে? যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভাবে সুন্দর এবং গুছালুভাবে উনি কথা বলবেন, সেনাবাহিনীকেও সম্মান দিয়ে এবং সেনাবাহিনীর অপরাধীদের বিচারও কার্যকর করা নিয়ে উনার ভেরিফাইড ফেসবুক পোস্টে আজকের সকল মানুষের কাছে এটা জল্পনা এবং প্রশংসার দাবিদার হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। আমি আপনাদের সামনে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে কি লিখেছেন আজকে সেই বিষয়টা তুলে ধরছি। গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে নিয়ে গর্বিত থাকতে চান। দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। সেনাবাহিনীর পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যাবে না মাত্র কয়েকজনের অপরাধের কারণে। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বর্তাবে। শুধু ব্যক্তিরাই এই অপরাধের দায় নিতে হবে, এটা সেনাবাহিনী বা কোনো বাহিনীর উপরে নয়। ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি কারো উপর কোনো অবিচার চালিয়ে দেওয়া হবে না। স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন। পরিণতিতে দীর্ঘমেয়াদী জাতি উপকৃত হবে। এই বিচারের মাধ্যমে দীর্ঘমেয়াদী বাংলাদেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশে আর কোনোদিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, আনসার অথবা রাজনীতিবিদ অথবা প্রশাসনের কোনো ক্যাডারের ব্যক্তি জনগণের উপর নিজের পরিচয় দিয়ে, নিজের পরিচয়ের পাওয়ার খাটিয়ে জনগণের উপর জুলুম, নির্যাতন, অন্যায় করা চিরদিনের জন্য মুছে যাবে যদি এই বিচারটি সম্পূর্ণ করা যায়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের সাথে আপনারা যারা একমত